ক্যান্টনমেন্টের মধ্যে কিছুদিন যাবৎ অস্থিরতা চলছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো জামাতের লোক, অস্থিরতার কি আছে, কিছুই হবে না। আসলে কাহিনী সে জায়গায় না। কাহিনী হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জামাতের লোক হলো, সেনাবাহিনীর মধ্যে কিছু অংশ আছে কট্টর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা যে আওয়ামী লীগকে সমর্থন করে তা বলবো না, কিন্তু তারা চাচ্ছে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নির্বাচন হোক এবং দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। তাদের সাথে সাথে সৈনিকদের মধ্যে এক অংশ সেটাই চাচ্ছে। সৈনিকরা অনেকদিন যাবৎ মাঠে থাকার কারণে তারা একঘেয়েমি হয়ে গিয়েছে, কারণ তারা এখন ব্যারাকে ফিরে যেতে পারছে না। এখন সেনাবাহিনীর প্রধান বোঝানোর চেষ্টা করছে আর অল্প কিছুদিন মাঠে থাকতে হবে, নির্বাচন হয়ে গেলে সকলকে ব্যারাকে ফিরিয়ে আনবো। কিন্তু অস্থিরতা তবুও কমছে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের পক্ষে কাজ করে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আছে তিনি কি দেশের পক্ষে কাজ করছে না? তিনি দেশের পক্ষে কাজ করছে না, তিনি একটা পক্ষের হয়ে কাজ করছে। সেনাবাহিনীর প্রধান হওয়া প্রয়োজন সকল দলের, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কিন্তু তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করে একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিএনপির সাথে হয়তোবা সামনাসামনি দেখা হলে একটি ভালো সম্পর্ক আছে এটা দেখায় এবং বিএনপির সাথেও একটি ব্যালেন্স করে তিনি চলছে, কিন্তু ওনার মেইন এজেন্ডা হচ্ছে জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি আরো শক্তিশালী করা এবং স্টেবল করে তোলা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে ভ্যানিশ করে দেওয়া এবং কোণঠাসা করে রাখা। যতদিন পর্যন্ত উনি সেনাবাহিনীর প্রধান আছে ততদিন পর্যন্তই এই কাজটা করে যাবে, কিন্তু সেনাবাহিনীর এক অংশ সেটা পছন্দ করছে না। ওরা একটু দুর্বল, সে কারণে তারা কিছু করে উঠতে পারছে না, কারণ সেনাবাহিনীর প্রধানকে বিএনপি এবং জামাত সম্পূর্ণরূপে সমর্থন করছে এবং সেনাবাহিনীর একটি শক্তিশালী অংশ সমর্থন করছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী এত লোক আসলো কোথা থেকে, আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এত শক্তিশালী হয়ে উঠলো কি করে? তার মেইন কারণ হচ্ছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু সেনাবাহিনীতে না, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে শিবিরের লোককে এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতারাই ঢুকিয়েছে। এখন বলতে পারেন কিভাবে ঢুকালো? আমি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং এমপি ধরে নেন। এখন আমার কাছে ছাত্রলীগের কর্মীরা আসলো বা আমার কর্মীরা আসলো একটা চাকরি দেওয়ার জন্য, আমি তাদের কাছ থেকে কি টাকা চাইতে পারবো? এবং তারা যদি চাকরিতে ঢুকে যায়, তাদেরকে যদি চাকরি দিয়ে দেয়, তাহলে আমার রাজনীতি করবে কে? তাই তারা ছাত্রলীগের ছেলেদেরকে লজ্জায় চাকরিও দিতে পারে নাই, টাকাও চাইতে পারে নাই। যতদিন ক্ষমতায় ছিল তাদের পিছে খাটিয়েছে এবং স্লোগান দেওয়াইছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর যারা শিবিরের কর্মী ছিল তাদের ব্যাকগ্রাউন্ড চেক করছে, দেখেছে তারা কোনো রাজনীতির সাথে যুক্ত নাই, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে এরকম অহরহ ইনক্লুড করেছে, পুলিশের মধ্যে অহরহ ইনক্লুড করেছে। পরবর্তীতে ফলাফল কি হলো? এই 5 আগস্ট হলো। এটা কার জন্য হয়েছে? আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীদের কারণে হয়েছে। সেনাবাহিনীর মধ্যে সে কারণে এখন শিবিরপন্থী সব থেকেও বেশি, বিএনপি পন্থী সেনাবাহিনী খুবই কম। কিছু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিছু আওয়ামী পন্থী। এখন আপনারা মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে শুধু আওয়ামী পন্থী। মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আরো অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, কিন্তু সবচেয়ে বড় সেনাবাহিনীর মধ্যে যে সিন্ডিকেটটা আছে সেটা হচ্ছে জামাতপন্থী। সে কারণে 5 আগস্ট ঘটাতে পেরেছে। আর যেখানে সেনাবাহিনীর প্রধানই সম্পূর্ণরূপে জামাতপন্থী, তাহলে তো আর কোনো কিছুই বলার নাই, এখানে কথা বুঝার নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এত অস্থিরতা হয়েছে সেনাবাহিনীর মধ্যে। 5 আগস্ট পরবর্তী সময় কু হওয়ার অবস্থা হয়ে গিয়েছে, সৈনিকরা বিদ্রোহ করার অবস্থা হয়ে গিয়েছে, তবুও সেনাবাহিনীর প্রধান সকল কিছু এক হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কেন পেরেছে? কারণ বেশি সংখ্যক সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে, তাই তিনি প্রত্যেকটা জায়গায় সকল বিষয় শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখনো দেখেন সেনাবাহিনীর মধ্যে যে সকল মেজর বলেন, লেফটেন্যান্ট কর্নেল বলেন, কর্নেল বলেন, এরা যদি কোনো রকমের অ্যাক্টিভিটি দেখে আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে মিথ্যা যে কোনোভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করিয়ে ফেলা হচ্ছে। কথা বোঝেন নাই? দেখেন নাই মেজর সাদিক, তাকে কিভাবে করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিভিন্ন
অজুহাত দেখে গ্রেপ্তার করে ফেলেছে, সে নাকি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা ট্রেনিং দিচ্ছে, এগুলা বলে আরো অনেক ধরনের কথা বলে। তাই এখন যারা বিতর্কগতভাবে আওয়ামী লীগকে সমর্থন করেও তারা কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না, দেখাতেও পারছে না, কারণ তারা সংখ্যালঘু। কথা বুঝেন নাই? যারা সংখ্যাগুরু তারা হচ্ছে যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের লোক, তাই অনেকে চুপ হয়ে আছে। এই সকল বিষয় নিয়ে সেনাবাহিনীর মধ্যে অনেক আগে থেকে অস্থিরতা চলছে। এখন তো ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছে, সৈনিকদের মধ্যে অস্থিরতা চলছে, কিন্তু তবুও সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এগুলো কন্ট্রোল করে নিচ্ছে। এখন দেখা যাক নির্বাচনের আর 1 মাস বাকি আছে, কি পরিস্থিতি হয়। যতদিন পর্যন্ত সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান আছে, ততদিন পর্যন্ত সেনাবাহিনী থেকে কিছু করা খুবই কঠিন হবে। কারণ অপোনেন্ট যে পক্ষ আছে কু করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সিন্ডিকেটকে পরাজিত করা খুবই টাফ হবে। কারণ জামাত ইসলামী সম্পূর্ণরূপে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করছে, সামনেও সাপোর্ট করছে, বিতর্কতভাবে সাপোর্ট করছে, বিএনপিও সাপোর্ট করবে। কথা বুঝে না? কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মধ্যপন্থা অবলম্বন করছে বললো, তিনি কিন্তু ডানপন্থী সম্পূর্ণরূপে বোঝাই যাচ্ছে। কারণ আমরা যারা নর্মাল পাবলিক আছি জামাতের আমিরকে তেমন সম্মান দিয়ে উচ্চারণ করি না। যারা জামাতের লোক একদম জামাতকে সম্পূর্ণরূপে ভালোবাসা সম্মান করে, তারা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বলে আমিরে জামাত, মানে সম্মান দিয়ে কথা বলে, আমিরুল মুসলিমিন এভাবে কথা বলে। সেম একই টিউনে কথা বলে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনিও বলে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তার মানে তিনি সম্পূর্ণরূপে জামাতের মতাদর্শের সাথে একমত। ওনার কথার টিউনে আমরা মোটামুটি সকল কিছু বুঝতে পারি। তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান থাকা পর্যন্ত ওনার থেকে কোনো কিছু আমরা আশাই করতে পারি না, 1% আশা করতে পারি না। আমরা যদি কোনো কিছু আশা করতে হয় সেনাবাহিনীর অন্য অংশে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদের কাছ থেকে আশা করতে হবে। তারা কারা তাদের নাম আমি বলতে পারবো না, এবং যারা জানেন তারাও এই বিষয়ে ডাইরেক্ট খোলাসা করতে পারবে না, কারণ তারা তাদের কাজ করবে। কারণ সেনাবাহিনীর 100%-এর মধ্যে 100% তার ডানপন্থী না, সবাই তো আর ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের লোক না। কিছু তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের সিন্ডিকেটেরও আছে। কারণ বাংলাদেশের 40% যে রাজনৈতিক দলের ভোট আছে, সে রাজনৈতিক দলকে আপনি একেবারে কোণঠাসা করে রাখবেন, রাজনীতি করতে পারবে না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। সেনাবাহিনীর এক অংশ এটা মেনে নিবে? কখনোই মেনে নিবে না। আমার কথা হচ্ছে কোন সেনাবাহিনী এটা মেনে নেওয়ার কথা না, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলি, তাহলে সকল সেনাবাহিনী একত্রিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তাই নয় কি? কারণ বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে সকল রাজনৈতিক দলের, সকল জনগণের। তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করা মানে হচ্ছে দেশে গণতন্ত্র নাই, দেশে স্বৈরা শাসন চলতেছে, এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাংলাদেশ সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বেশি দিন আপনাদেরকে কোণঠাসা করে রাখতে পারবে না, এবং বাংলাদেশের জনগণকে কোণঠাসা করে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, স্ফুলিঙ্গের মতো একদিন ফুসে উঠবে এবং বাংলাদেশে আবার রাজত্ব করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, জামাতে ইসলাম, বিএনপি মিলে কতদিন কোণঠাসা করে রাখবে? 5 বছর, 6 বছর, 7 বছরের টাইমে তো ফিরে আসবে, তখন তারা কোথায় যাবে? আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তো সারা জীবন আর সেনাবাহিনীর প্রধান থাকবে না, তাই নয় কি? তাই ক্যান্টনমেন্টের অস্থিরতা কতটুকু পর্যন্ত গড়াই সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ আমরা ফলাভাবে কোনো কিছু বলতে পারবো না, হয়তো কিছু নাও হতে পারে, হয়তো কিছু হতেও পারে, হওয়ার আগ পর্যন্ত শিওর হওয়া যাবে না। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর সবচেয়ে বড় যে নতুন বন্দোবস্তটা বলবৎ হলো সেটা হচ্ছে যে বিজয়ী পক্ষরা একরকমের ক্ষমতা ভাগাভাগির একটা সরকার পরিচালনা করতে থাকলো। মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো বটে, কিন্তু প্রকৃতপক্ষেই ক্ষমতার কেন্দ্রে চলে এলো 3টি রাজনৈতিক পক্ষ। 1 জামায়াতে ইসলামী, 2 বিএনপি, 3 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের ছাত্র জনতার যেই দলটি জুলাই আগস্টে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, এবং তাদের নাম ধরে বেরিয়ে এলো শত শত সমন্বয়কারী। সেই সমন্বয়কারীরা এরপর জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন, এরপর তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন। মানে তারা নানা ভাগে ভাগ হয়েছেন, তাদের আবার বিভিন্ন ছাত্র সংগঠন গড়ে উঠেছে, শ্রমিক সংগঠন গড়ে উঠেছে, মানে শত শত হাজার হাজার মুখ আর নেতা তারা তৈরি করেছেন। বিএনপি জামাতের কথা তো বললামই,
আরেকটি পক্ষ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ, যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ নানা প্রভাবশালী পদে প্রধান উপদেষ্টার এক রকমের পরামর্শে বা তদবিরে এসে উপস্থিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিলেন। এরা সকলেই পুরস্কৃত হলেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন শুধু নয়, পুরো শেখ হাসিনার আমলটাতেই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য দেশে বিদেশে বিভিন্ন পক্ষকে সংগঠিত করা এবং শেষ পর্যন্ত তাদের সেই মিশনে সাফল্যের জন্য। তার মানে চারটি পক্ষ মূলত ক্ষমতায় আছে 2024-এর আগস্টের পর থেকে, বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্র জনতা, জাতীয় নাগরিক পার্টি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, আর ক্ষমতায় আছে ইউনূস সরকার। তো এমন একটা ভাগাভাগির সরকার বা ভাগাভাগির ব্যবস্থা যখন চলছে 15-16 মাস ধরে, তখন এই ভাগাভাগির সরকার চলা অবস্থায় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন আসলে কি ফল এনে দেবে? দেখেন, নতুন বন্দোবস্তটাতে সকলের একটা কমন স্বার্থ আছে। প্রধান কমন স্বার্থ হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, কিছুতেই যাতে আবারও আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের এই ক্ষমতা বা রাজনীতির সমীকরণের মধ্যে কিছুতেই আবারও যুক্ত না হয়ে পড়তে পারেন। এই বিষয়টাই এই এত রকম পক্ষকে এক সুতায় গেঁথে রেখেছে এবং সে কারণে তারা সকলে কথায় কথায় এত মাস ধরে যমুনায় গিয়ে জড়ো হতেন যখনই তাদের মধ্যে কোনো বিবাদ লেগে যেত, আর এখন তারা কোনো বিবাদ ঘটে যাবার আগেই বারবার তারেক রহমানের দরবারে গিয়ে হাজির হচ্ছেন, কারণ ওই একটা স্বার্থ, কমন স্বার্থ রক্ষা করতে, আওয়ামী লীগ ঠেকাতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। কিন্তু ঐক্য ব্যাপারটা বা ঐক্যবদ্ধ থাকা একটা লম্বা সময়ের জন্য কি এত সহজ? দেখেন, তারেক রহমান ঢাকায় আসার আগে বা তারেক রহমান সিনে আসার আগে, কথ্য ভাষায় যদি বলি, বিষয়টা এমন ছিল যে আগস্টের পর থেকে ক্রমাগতভাবে আমরা এটা আরো বেশি করে উপলব্ধি করছিলাম যে প্রকৃতপক্ষে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে যে পক্ষটি সবচেয়ে বেশি শক্তি, কৌশল, জনবল নিয়েছিল, সেই জামাতে ইসলামী ক্ষমতার সবচেয়ে শক্তিশালী পক্ষ। ডক্টর ইউনূস সরকারের ওপরেও তার অসীম একটা নিয়ন্ত্রণ, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলি, জাতীয় নাগরিক পার্টি বলি, এনসিপি বলি, যে নামেই ডাকি না কেন ছাত্র জনতাকে, সারা বাংলাদেশে যে শত শত হাজার হাজার ছাত্র তরুণের মুখ তৈরি হয়েছে, তাদের উপরেও জামায়াতে ইসলামীর একটা অপরিসীম নিয়ন্ত্রণ। বিএনপি, এই জামায়াতে ইসলামী, এনসিপি, তারা এই কলঙ্ক বিএনপিকে দিচ্ছিল বটে যে 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়া মাত্র টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব বিএনপির দখলে চলে গেছে। কিন্তু জামায়াতে ইসলামী জানে যে তারা প্রশাসনের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তাদের ব্যক্তিদেরকে প্রথমবারের মতো একেবারে ছক কষে বসাতে পেরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসাতে পেরেছে, শিক্ষা প্রশাসনে বসাতে পেরেছে, স্বাস্থ্য প্রশাসনে বসাতে পেরেছে। কাজেই জামায়াতে ইসলামী সরকারি প্রশাসনে এভাবে এর আগে কখনো প্রভাব বিস্তার করে তাদের পছন্দ মতো লোক নিয়োগ দিতে পারে নাই। আর এনসিপি দেখেন, তারা ক্রমাগত বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দিতে জামায়াতে ইসলামীর সাথে গলা মিলিয়েছে বটে, অশ্লীল গালাগালিও করেছে বটে বিএনপিকে, কিন্তু তারা যত হাজার হাজার মানে ছাত্র জনতার মুখ তৈরি করেছে সারা বাংলাদেশে, যারা কিনা থানায় একেবারে বসে থেকে পুলিশের কাজকর্ম, মামলা মোকদ্দমা, কার নামে মামলা হবে, কার নামে মামলা উঠবে, সেগুলো নিয়ন্ত্রণ করছে। তারা যে কোনো সরকারি দফতরে, মানে জেলা প্রশাসক অফিস থেকে সচিবালয় পর্যন্ত বসে থেকে কার পদ পদায়ন কোথায় হবে সেসব নির্ধারণ করছে, কে কোথায় কাজ পাবেন, কোন ঠিকাদার কোথায় কোন কাজ পাবেন, এগুলো ঠিক করছেন। এই সব কিছুতে যত টাকার খেলা চলছে, এমনকি ধরুন হাতে নাতে তো একবার ধরাই হলো, কি এক বিস্ময়কর ব্যাপার, একটি ঘটনা ধরে ফেললো পুলিশ যে গুলশানে চাঁদা আনতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্বিতীয়বার না তৃতীয়বার চাঁদা আনতে গিয়ে পুলিশ তাদের ধরলো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকল কমিটি ভেঙে দেওয়া হলো, আবার সেই কমিটিকে কার্যকর করা হলো। মানে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে,
তার সঙ্গে এমনকি এক ছাত্র উপদেষ্টার সম্পর্ক পর্যন্ত বেরিয়ে গেল, কিন্তু এই চাঁদাবাজিকে নির্বিঘ্ন রাখা হলো। তাহলে এই ভাগাভাগিতে এখন যখন তারেক রহমান এসে ঢাকায় উপস্থিত হওয়ার পরে এমন একটা ভারসাম্যহীনতা তৈরি হলো, তখন বৈষম্যের বাংলা মানে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে যে ছাত্র জনতার আন্দোলনের সাফল্য, সেই ছাত্র জনতা কেন এই বৈষম্য মেনে নেবে? মানে তারেক রহমান আসা মাত্র বিএনপি হয়ে উঠলো সারা বাংলাদেশের সবচেয়ে এক রকমের শক্তিশালী পক্ষ, কারণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকার সকলে হঠাৎ করে তারেক রহমানের সব কথা শুনবার জন্য প্রস্তুত। তারেক রহমান ফেব্রুয়ারিতে ক্ষমতা নেবেন সেজন্য প্রস্তুত, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ মানে যাদের কাছ থেকে সারা বাংলাদেশে টাকা উঠছে, যাদের জন্য কে কোন কার্যালয়ে মানে এই যে ঝা চকচকে সব কার্যালয়ে নাম অজানা সব দলের অফিস হয়ে গেল, সেসব টাকা কারা যোগান দিচ্ছিলেন? এই সব ব্যবসায়ীরা গিয়েও যদি এখন এক দরবারে মিলিত হন আর ওই রাজনৈতিক দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে একেবারে মানে শতভাগ সমর্থন শুধু নয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে বলুন তো অন্যরা সেই ক্ষমতার ভারসাম্যটা, ওই ভাগাভাগির ভারসাম্যটা বজায় রাখবেন কি করে? এই 25শে ডিসেম্বর তারেক রহমান আসার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল, প্রায়শই তারা জরিপ করেও দেখাচ্ছিল যে দেশি বিদেশি সংস্থা জরিপেও বলছে যে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে ভোটের ভাগাভাগিটা আওয়ামী লীগ যখন নাই তখন ভোটের পার্থক্যটা 4% এসে ঠেকেছে, এবং প্রায়শই তারা হিসাব করে দেখাচ্ছিল যে সেই জামায়াতে ইসলামীর সঙ্গে যখন অন্যান্য ইসলামী দল যোগ হচ্ছে, যখন তরুণদের দল যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিভাবে জামায়াতে ইসলামী এসে মানে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবার জন্য বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এহেন জামায়াতে ইসলামী এখন সেই সংবাদ মাধ্যমে জরিপ ছাপছে যে মাত্র নাকি 19% ভোট পাবে, আর 70% মানুষই নাকি বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। এবং পুরোপুরি সংবাদ মাধ্যম যেভাবে আর সকলের খবরাখবর বাদ দিয়ে দিনরাত তারেক রহমান তারেক রহমান তারেক রহমান জপ করছেন, এর ফলে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেই বৈষম্যের একটা মানে ব্যবস্থা না হওয়া পর্যন্ত, সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত একটা নির্বাচনে বা অন্য পক্ষগুলো কেন যাবে? মানে যে উপদেষ্টারা বহাল তবিয়তে আছেন, যে উপদেষ্টারা দিনে রাতে বিভিন্ন বিদেশে সরকারি সফরে যাচ্ছেন, বাংলাদেশের বন্দর বেচে দিচ্ছেন, ওই দ্বীপ বন্ধ করে দিচ্ছেন, ওই বিমান কিনে ফেলছেন, ওই যুদ্ধ বিমানের অর্ডার দিতে অন্য আরেক দেশে যাবার ব্যবস্থা করছেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, দোহা মানে ওলট পালট করে ফেলছেন বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের ভাগ্য নির্ধারণে। এহেন সব উপদেষ্টারা কেন তারা হঠাৎ করে ক্ষমতাহীন হয়ে ভাবুন তো আবারও কেন সাধারণ অধ্যাপকের জীবন, এনজিও কর্মকর্তার জীবন, মানবাধিকার সংগঠনের প্রধানের জীবনে ফিরে যাবেন? মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন, আর 19% ভোট নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতার যতটুকু ভাগ পাবে তাতেই সন্তুষ্ট হবে? তাহলে প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে মানে বাংলাদেশের সকল সেক্টরে তারা উচ্চ পদে তাদের দলীয় ব্যক্তি বা তাদের সমর্থকদের যে পুরস্কৃত করে বসিয়েছে, সেই পদগুলো তো ওই ব্যক্তিরা হারাবেন। বিএনপি তো তাদেরকে পরিবর্তন করে তাদের অনুসারীদেরকে ওখানে বসাবে। তাহলে জামায়াতে ইসলামী তাকিয়ে তাকিয়ে সেই বিষয়টা দেখবে 19% ভোট পেয়ে, যখন 70% ভোট দিয়ে পুরো সিস্টেম তারেক রহমানকে ক্ষমতায় বসাবে। এগুলো কি হয়? মানে তারেক রহমান, জামায়াতে ইসলামী, বিএনপি, জামায়াতে ইসলামী নাকি একটা জাতীয় সরকারে সম্মত হয়ে গেছে। জামায়াতে ইসলামীর আমির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দরবার থেকে বেরিয়ে সে কথা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। কিন্তু জাতীয় সরকার গঠন করলেই বা কি হবে? কোন দল সবচেয়ে বেশি আসন পেয়েছে, কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেটা যখন একটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে, তখন ওই দল তো অপর দলের ওপর অবশ্যই মাতব্বরি করবে। তাহলে মাতব্বরি চলছিল এক পক্ষের, মাতব্বরি করার সম্ভাবনা তৈরি হচ্ছে ভোটের মাধ্যমে আরেক পক্ষ
পক্ষের, সেটা ওই পক্ষটি সহ্য করবে কেন? মানে ক্ষমতার ভারসাম্য তো নষ্ট হবে, ভাগাভাগিতে তো সমান ভাগ থাকবে না, কিংবা শক্তিশালী পক্ষটাই অশক্তিশালী হয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর ওই যে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, সেই পক্ষটির কি হবে? কি হবে তরুণদের, মানে নাহিদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এ কটি মুক্ত নয়। সারা দেশে যে শত শত নাকি সমন্বয়কারীর পোস্টই ছিল, এরপর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন, এমনকি সমন্বয়কারীদের উপদেষ্টা হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে কাজ করেছেন এমন ব্যক্তিদের অনেকেও, তারাও পত্রিকার পাতায় নাম নিয়ে এসেছিলেন। এমনকি ধরুন এই যেই মেয়েটিকে নিয়ে এই গত কদিনে এত কথা, তাহারিমা জান্নাত সুরভি, জুলাই যোদ্ধা, মাত্র একাদশ শ্রেণীতে পড়েন, তিনি সারা বাংলাদেশে প্রেসার গ্রুপ তৈরি করে বিভিন্ন দাবি আদায়, 32 নম্বর ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন দাবি আদায়ের সবচেয়ে সোচ্চার মুখ। আবার দুর্জনেরা বলেন তিনি সারা বাংলাদেশের অন্যতম বড় সাহসী চাঁদাবাজও বটে। তাহলে বলুন তো, মাহাদি হাসান, ওই যে ছেলেটি, মানে যেই ছেলেটি হবিগঞ্জ থানায় গিয়ে বলল যে জুলাই যুদ্ধের জন্য তাকে এসআই সন্তোষকে পুড়িয়ে মারতে হয়েছে, থানায় আগুন জ্বালিয়ে দিতে হয়েছে, ওই রকম ছেলেগুলোকে, ওই রকম ছেলে মেয়েগুলোকে বিএনপি বা যারা ক্ষমতায় আসবে, সবচেয়ে বেশি ভোট পাবে, সবচেয়ে বেশি আসন পাবে, তারা আশকারা দিতে থাকলে তাদের রাজনৈতিক পক্ষের প্রভাব সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কি করে? তাদের সরকারের নিয়ন্ত্রণ কি করে প্রতিষ্ঠিত হবে? কাজেই ভাগাভাগির একটা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করতে পারবে এই চার পক্ষ মিলে, সেটাই আমি এখনো পরিষ্কার বুঝতে পারি না। আর যদি বা সেই ভাগাভাগির নির্বাচনটা হয়েই যায়, তাহলে যে সরকার আসবে সেখানে তো ভাগে বৈষম্য হবে। সেই বৈষম্য অন্য পক্ষগুলো সয়ে নেবে কেন, সেটাও আমি কোনো হিসেব মিলিয়ে বুঝতে পারি না। আমার তাই মনে হয় শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছেন, যে সরকার ক্ষমতায় আসবে এমন একটা নির্বাচনের পর, সে সরকার শেষ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ সেটা বোধহয় আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে না, বরং তারাই নিজেরাই ভাগাভাগির সরকারের মধ্যে ভাগাভাগি নিয়ে কামড়াকামড়িতে নিঃশেষ হবেন, ক্ষমতাহীন হবেন, এবং সম্ভবত ওই কোন্দলেই সেই সরকারের শিগগিরই পতন হবে।